আমি প্রেজেন্ট থাকাকালীন সে অন্য একটা মেয়ের সাথে ডেট করে। ও অন্যায় করছে, ও অন্য মেয়ের সাথে ডেট করছে, সেই ডেটের জন্য আমি মার খেয়েছি। আমি জিজ্ঞেস কেন করবো? সে আমাকে ডিরেক্ট বললো কি যে আমার প্রাইভেসি নিয়ে তুমি কখনোই নাক গলাতে পারবে না। মানে বয়ফ্রেন্ড আরেকজনের সঙ্গে ডেট মেরে বেরোবে, আরেকটা মেয়ের সাথে শুয়ে বেড়াবে, আর আমি জিজ্ঞেস করলে এটা আমার পার্সোনাল। তবে আমি ওর জন্য এত কষ্ট পাইছি আমার লাইফে, মানে এত কান্না করছে আমার বান্ধবীকে ধরে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মানে এত কান্না করছে আমার লাইফে। আমি আমার বাবা আমার জন্য মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। আমাকে অন্যদের সাথে ছোট বোন হিসেবে পরিচয় করায় দেয়। ছোট বোন? হ্যাঁ, এই যে ছোট বোন হয়ে গেল। হ্যাঁ, ছোট বোন। আমার লাইফে আমি যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে ঘৃণা করি, সবচেয়ে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি রাইট নাও। জীবনে অনেক পার্টির গল্প শুনছেন, আজকে হবে ব্রেকআপ পার্টির গল্প। মানুষের কানতে কানতে এক সময় আর আসলে সময় থাকে না, নিজের কান্না, চোখের জল শুকায় আসে, প্রতারণা, মানুষকে ঠকানো দেখতে দেখতে এমন একটা অবস্থায় দাঁড়ায় মনে হয় কার জন্যে কি করছি। তখন কষ্টগুলোকে আনন্দের রূপ দেয়। যদি আপনি চান আপনার গল্পগুলো বলতে, স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। আর আমাদের ছোট্ট যে চ্যানেলটা, আমরা চেষ্টা করছি আমাদের মতো করে যে কোনো ঘটনার, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করার। বলি যে সচেতনতা তৈরির জন্য প্রচার অনেক জরুরি। প্রচার করলে মানুষের দৃষ্টিতে আসে, কিছু মানুষ সতর্ক হয়, আর অনেক সময় আইনি সহায়তা সহজ হয়ে যায়। স্বর্ণামণি তো পরিচিত মুখ, অনেক মানুষের ক্রাশ, অনেক মানুষের ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, বাট আমার মনে হয় না। অনেক মানুষ তোমাকে পছন্দ করে, তোমার ছবিতে লাভ রিয়াকশন দেখি তো বুঝি। স্বর্ণামণি, তোমাকে এত মানুষ পছন্দ করে ভাই, অথচ তোমার প্রেমে এত ধাক্কা কেন? আসলে প্রত্যেকটা মানুষের জীবনে ভালোবাসা আসবে যাবে, এটা সিম্পল বিষয় আমি মনে করি। কারণ আপনার সাথে আমার যদি মন না মিলে, আপনার মেন্টালিটি যদি আমার সাথে না মিলে, তাহলে ওই সম্পর্ক কখনোই টিকবে না, আমি যতটুকু মনে করি। কারণ আমার পার্টনার, সে আমার চেয়ে 10 ইয়ার্স ওল্ড। হ্যাঁ, সো ওনার সাথে মেন্টালিটি আমার মিলবে না। আর আমি যদি ফার্স্ট থেকে বলতে চাই, সেখানে হচ্ছে আমি যখন একটা রিলেশনশিপে যাই, ওইখানে আমি পুরোপুরি সিরিয়াস ছিলাম। তো ওইখানে যখন আমি তার সাথে আমার সত্যি কথা বলতে আমার শুটিংয়েই দেখা হয় তার সাথে। সে রোমান্টিকভাবে বলতেছে যে তুমি কি আমাকে পছন্দ করো, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি বলে হাতটা ধরলো প্রথম দিনেই। ওকে। আর এর আগে তারও 2 বছর আগে সে আমাকে হচ্ছে ফলো করতো বা মানে বিভিন্নভাবে টিচ করতো, আমি তাকে ব্লক করে দেই। পরে হচ্ছে পরবর্তীতে যখন আমি একটা সেটে যাই, তখন আমি গিয়ে দেখি সে ওই সেটেই ডিরেক্টর। ওকে। ওমা, আমি তো অবাক যে একই একই আমি তার শত্রু ভাবে, সে আমার ডিরেক্টর, কেমন না বিষয়টা। পরে হচ্ছে ওকে ফাইন, হাই হ্যালো কেমন আছেন এই পর্যন্ত। তো দেখতেছি উনি লুকিং একটু অন্য টাইপের, মানে আছে না একটু রোমান্টিক লুক, ওই আর কি। তো আমরা হচ্ছে চান্দের গাড়িতে উঠি, ওঠার পর সে আমার পাশেই বসে। বসার পর বলতেছে যে তোমার হাতটা দিবা। আমি তো হাত জাস্ট এইভাবেও বসছি, সে আমার হাতটা টান দিয়ে বললো যে এই যে গাড়িওয়ালা ভাই, আপনি সাক্ষী আছেন, আপনার পেছনে কে আছেন সবাই সাক্ষী, আজকে থেকে আমি তাকে ভালোবাসি, আপনারা সবাই তাকে ভাবি ডাকবেন। তো আমি ভাবছি কি যে ধুর, ফাজলামি করতেছে। ফাজলামির ক্ষেত্রে মানে এই ফাজলামির পর্যায়ে যেতে যেতে যখন আমরা শ্যুট শেষ করলাম, সে দেখি পুরো সিরিয়াস। তো তার এক বোন আসে যে আমার সামনে এখন বসা। তো আমি তাকে বিষয়টা বলি যে তোমার যেহেতু ভাই, তুমি ভালো জানো। তো বলে যে না, আমার ভাই খুব ভালো ছেলে। তো ঠিক আছে, ভালো ছেলে, করা যায় সম্পর্ক। ওকে ফাইন। আমার মেবি 1 সপ্তাহ যেতে না যেতে তার রূপ চেঞ্জ, তার এই টাকা লাগবে, সেই টাকা লাগবে, তার কি বলে পরীক্ষার ফি জমা দিতে যাবে, তার ওইখানেও আমার টাকা দেওয়া লাগবে। তোমাকে কেন দিতে হবে? ওর টাকা নাই, ওর বাবা মার হচ্ছে কোনো কারণে প্রবলেমে ছিল, দ্যাটস ওয়াই আমার থেকে টাকা নিচ্ছে। কিছু খেতে চাচ্ছে, সেখানেও আমার টাকা লাগবে। ওকে ফাইন, আমিও হচ্ছে সরল সোজাভাবে টাকা দেই, আমি ভালোবাসি। আমি প্রথমে ইগনোর করি, মানে আস্তে আস্তে আমি তাকে ভালোবেসে ফেলি, সত্যি কথা বলতে।
পরবর্তীতে যখন 1 2 3 এভাবে যেতে যেতে হয় কি, যখন 5 মাসের দিকে যায় ওনার মোবাইলে নানান ধরনের মেয়েদের ছবি, নোট ছবি, প্লাস খুব মানে অকওয়ার্ড ভাষায় মানে কথা বলা মেয়েদের সাথে। নিজের? হ্যাঁ, ওনাদের ওই 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 ডিরেক্টরের সাথে অন্য মেয়েদের সাথে। তা আমি আনফরচুনেটলি একবার আমি হচ্ছে ওনার আইডিটা চেক করি। উনি হচ্ছে ওয়াশরুমে যায়, আমি হঠাৎ করে ফোনটা হাতে পেয়ে আমি কি করি যে দেখি, আমি কোনোভাবে টিপলাম যে অন হয়ে গেল। বাহ, আমার লাগ ভালো। দেখলাম যা অবস্থা, যে প্রত্যেকটা মেয়েকে সে আই লাভ ইউ তাকে ছাড়া বাঁচবে না, ইভেন বড় বড় ইন্ডাস্ট্রি যত নায়িকা আছে সবাইকে অফার দিয়ে বসে আছে। অথচ ছেলেটার হাইট বেশি না, তবে হ্যাঁ কিউট বয়। আপনার দেখলে মনে হবে কি যে ওয়ান কাইন্ড অফ গে টাইপের। আই এম সরি টু সে। তবে আমার তার একটা জিনিস ভালো লাগতো, যেটা সে মেয়েদেরকে খুব ইমপ্রেস করতে পারতো। মানে আপনি ছেলে, আপনাকেও ইমপ্রেস করে ফেলবে। আপনি হাজার শত্রু হন, তার সাথে আর তার সামনে গিয়ে আপনি যদি হেসে কথা বলেন, আপনি ইমপ্রেস হতে বাধ্য। তো যাই হোক, এভাবে ভালো চলতেছিল কয়েকদিন। ও আমার কাছে মাপ টাপ চাইলো, হাত পা ধরলো, ওকে আমি মাপ করে দিলাম লাস্ট বারের মতো। কয়েকদিন পর আবারও দেখি সেম অবস্থা, আর ভালো লাগতেছে না। পরে হচ্ছে আমি গ্রামের বাড়ি চলে যাই। গ্রামের বাড়ি থেকে এভাবে হচ্ছে আমাদের প্রায় 7 মাস রিলেশনশিপ চলে। চলাকালীন হচ্ছে আমি বাড়ি চলে যাই, যাওয়ার পর আসি, আবার এসে দেখি ও শুটে যাচ্ছে। আমি বলতেছে যে স্বর্ণা তুমি আমাদের সাথে চলো, ঘুরে আসো পঞ্চগড়। ওকে, গেলাম, সবাই অনেক আনন্দ করলাম। আমার ফ্রেন্ডও গেল, ওর বয়ফ্রেন্ডও গেল, সবাই অনেক আনন্দ এনজয় করলাম। ওইখানে কোনো একটা ছোট্ট ইস্যু নিয়ে এসে আমার গায়ে হাত তুলে। ছোট্ট ইস্যু, কিছু কি যেন একটা ছিল বিষয়টা। গায়ে হাত তুলে কেমনে? হি ইজ ইওর বয়ফ্রেন্ড, নট ইওর ফাদার। হ্যাঁ, সে তুলতো কোনো একটা কারণে। ইভেন একবার না, সে কয়েকবার আমার গায়ে হাত তুলছিল, বাট আহামরি না। কিন্তু লাস্ট যখন আমার গায়ে হাত তুলো, ওইটা আমার খুব খারাপ লাগে। এই দাগটা কিসের হাতের? কোনটা? এইখানটায়, এটা এই যে এইখানটায়, এখানে এটা একটা বাড়ির দাগ। এটা এখনকার বাড়ির দাগ, ওটা ওই সময়কার না। আর গলার এটা? এটা মেবি অ্যালার্জির ক্ষেত্রে হতে পারে। আচ্ছা, তারপর হয় কি, আমি তার জন্য আমার ইয়াররিং পর্যন্ত বিক্রি করে দিছিলাম। তার এটা লাগবে সেটা লাগবে। যখন দেখলাম যে আমার ওই ফ্রেন্ড, ওরই ফ্রেন্ড, হ্যাঁ, ওরই ফ্রেন্ড আমাকে বুঝাতে চেষ্টা করে যে দেখ, আমি প্রথমে বুঝতে পারছি যে ও হয়তো বা ভালো হয়ে গেছে, তোকে পছন্দ করে বা কিছু। তো ও যতই বুঝাক না কেন, আমার ভিতর আমি তো ভালোবেসে পুরো শেষ, আমি পুরো ডুবে গেছি। ইভেন আমার ফ্যামিলিতে আমি জানিয়ে দিছি, আমার ফ্যামিলিকে ছবি দেখাইলাম, সবাই ওরে পছন্দ করলো। ঠিক আছে, তুমি তোমার ছেলের বাবা মাকে ডাকো। কিন্তু আমার তো ওই ওয়ে নাই, কারণ আমি যাকে দিয়ে ডাকাবো সেই তো ঠিক নাই। হ্যাঁ, তারপর আমি বাসা থেকে আসবো, বাসা ছেড়ে দিছি। তো ওকে বললাম যে আমার বাসা ছেড়ে দিছে, আমার ইমিডিয়েটলি আমার বাসা নেওয়া লাগবে। তারপর হচ্ছে সে আমাকে বাসা নিয়ে দেয় শাওড়াপাড়া। ওইখান থেকে ওর বাসা দূরত্ব মেবি 2-3 মিনিট। 2 দিনের মাথা আমার ফোনটা চুরি হয়ে গেছে। তারপর থেকে সে উদাও। আমি যে কি পরিমাণে কষ্ট করছি, মানে আমার এদিকেও ফোন নাই, এদিকেও ফোন নাই, আমি মানে পুরো অসহায় হয়ে গেছি। আমার কারো নম্বর নাই যোগাযোগ করার, কারোর সাথে যোগাযোগ নাই। হেল্প চাইলে কেমনে চাবা? কিভাবে কি, তবুও একটা কোনো ভাবে আমি একটা বাটন ফোন ইউজ করি। আমি সর্বপ্রথম আমার বাবাকে ফোন দিয়ে চিল্লে বলতেছি যে বাবা, আমার অনেক কষ্ট টাকা আমি ফোনটা কিনলাম, আমার ফোনটা চুরি হয়ে গেছে। মানে অনেক চিল্লাচিল্লি করলাম, কান্নাকাটি করলাম। আব্বু সান্ত্বনা দিল যে যা হয়েছে হয়েছে, বাদ দিয়ে। রুষাকে ফোন দিলাম, আমার ফ্রেন্ড। ও বললো যে ঠিক আছে, তুই একটা কাজ কর, ওই কর, জিটি কর। পরে হচ্ছে আমি ওর বাসায় যাই, আমার ওই এক্সের বাসায় যখন যাই, ও আমাকে বললো যে ঠিক আছে চলো, আমি তোমাকে জিটি থানায় নিয়ে যাই, জিটি করো একটা। ও
ও হচ্ছে একটু ভীতু টাইপের, ও বাইরে দাঁড়ায় থাকে, আমি ভিতরে যাই। তো জিটি করলাম, প্রায় 2.5 মাস পর আমার ফোন আমি ব্যাক পাই। এর ভিতরে ওর সাথে আমার অলরেডি ব্রেকআপ। ওকে, ব্যাক পাইলে ব্রেকআপটা পুলিশ কেন ফেরত দিছে? হয়েছে? পুলিশ ফেরত দিছে ফোন? হ্যাঁ, পুলিশ। বাহ, ভেরি গুড। হ্যাঁ, তারপর? আর পুলিশটা খুবই ভালো ছিল আমার জানা মতে, মানে এমন ভালো পুলিশ আমি সচরাচর দেখি। মাশাআল্লাহ। তো ব্রেকআপটা কেন হলো? ব্রেকআপটা হয়েছে এই কারণে, আমি কিন্তু আমার সর্বোচ্চ চেষ্টা করে আমি রিলেশনটা টিকিয়ে রেখেছি, কিন্তু যখন হচ্ছে আমি একদিন হচ্ছে কি করলাম, আমি বাজার করতে গেলাম, সে আমাকে ভিডিও কল দিয়ে সে বারে তার সাথে অন্য এক মেয়েটা আমার ছোটই হব, মানে অতটাও বড় না আবার অতটা ছোটও না, মানে মোটামুটি। ওই মেয়েটাকে জড়ায় ধরে লিপ কিস করতেছে, সে আমার ভিডিও কল দেখাচ্ছে হঠাৎ করে, কোনো কিচ্ছু না, মানে মানে ইগনোর। আমি যখন টাকা, আচ্ছা মূল পয়েন্টে আসি, আমি যখন টাকা বন্ধ করে দিছি তখন থেকে এই কাজটা শুরু হয়, আমার প্রতি ইগনোর। মানে বারে বসে হ্যাঁ, একটা মেয়েকে লিপ কিস করতেছে, জড়ায় ধরতেছে, এবং তোমার আমাকে ভিডিও কল দিতেছে। আমি জাস্ট শর্ট, আমি বাজারে, আমি শর্ট, আমি মানে আমার চোখ দিয়ে টকটক করে পানি পড়তেছে, আমি কি করবো, তাড়াতাড়ি মাস্ক পরে আমি বাসায় চলে গেছি। বাসায় চলে গিয়ে আমার ফ্রেন্ডের জড়ায় ধরে মানে ইচ্ছা মতো কান্না করছি যে এমন কেন হইলো, আমি কি ওর জন্য কম করছি? ওর বাসায় গিয়ে ওর ফ্যামিলির সাথে মিশলাম, ওর বাসার রান্না বাড়া করলাম, সবাইকে এত আদর যত্ন করলাম, আমার যথেষ্ট পরিমাণ আমি চেষ্টা করছি। তো ও আমার নানানভাবে, আমার ফ্রেন্ড আমাকে নানানভাবে মেন্টালি সাপোর্ট দেয়। ইভেন আমার ফোন যখন হারায় যায়, আমি ওর বাসায় থাকি, আমার বাসায় আমি একা কীভাবে থাকবো? তো আমার ওই ফ্রেন্ড, ও আমাকে প্রায় এই 2 থেকে 2.5 মাস ও আমার ফোন, মানে ওর ফোন আমাকে ইউজ করতে দেয়, মানে ওর শুটিংয়ের সময় ও নিয়ে যায় বা আবার আমার কাছে দিয়েও যায়। ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়, ওকে ফাইন, ব্রেকআপ হয়ে গেছে। আমি তারপর ওইখান থেকে আমি সাথে সাথে রুম ছেড়ে দিই, আমার ফোন চুরি হয়ে গেছে, আমি আমার ফ্রেন্ড দুজনেই রুম চেঞ্জ করে ফেলি। তারপর আমরা আসি হচ্ছে বনশ্রীতে আসার পর মেবি 1 মাস পর আমি ফোনটা ফেরত পাই। আমি তার জন্য গিফট নিয়ে যাই, কেক, তারপর মেবি পারফিউম কিছু একটা টাইপের ছিল। ও আর আমি আমার ফ্রেন্ড সহ গিয়েছিলাম। তো আমার সেই কেক নিয়ে, আমার গিফট নিয়ে সে তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডের সাথে সে সেলিব্রেট করে। মানে আমি ওই জিনিসগুলো না আমি কখনো ভুলতে পারি না। অবশ্য রাইট নাও সে আমার, বিশ্বাস করেন, তার কোনো কোয়ালিটিই নাই, আমি জাস্ট ওর কথা শুনে তাকে পছন্দ করতাম, দ্যাটস ওয়াই, আর কিচ্ছু না। তার না আছে হাইট, না আছে কিছু, মানে খুবই জঘন্য লেভেলের একটা ছেলে, বাট আমি কেন জানি তারা পছন্দ করি, মানে ওই যে ঘুরতে 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 আমাকে এমনভাবে ইমপ্রেস করে ফেলছে। সুন্দরী মেয়েগুলো এরকম অপদার্থ ছেলেদের সঙ্গে প্রেমে পড়ে কেন বলো তো ভাই? আই ডোন্ট নো, বাট আমি চেষ্টা করছি যে তোমার জন্য সর্বোচ্চ ভালো ছেলে, সবচেয়ে বড় লোক, সবচেয়ে ভদ্র ছেলেও লাইন লাগায় আছে, আর তুমি গিয়া পড়ো গর্তের মধ্যে। আসলে গর্তের মধ্যে পড়ি। কি লজিক একটা সুন্দরী মেয়ে এরকম প্রেম করে? এখন হয় কি ভাই, ভালোবাসার ক্ষেত্রে আমি মনে করি রূপের দিক দিয়ে না তাকিয়ে আমি মনে করি যে তার মনের দিক দিয়ে তাকানো উচিত। খুব ভালো মন পাইলা, আর একজনকে কিস করতে হতে তোমারে কল দিতেছে, বাহ এ ক্লাস। এখন বিষয়টা হচ্ছে আমি তো জানতাম না বিষয়গুলো, যে ওর মনে কি চলতেছে, আমার থেকে টাকা নিয়ে নিয়ে সে অন্য মেয়েদের সাথে ঘুরতেছে, কথা বলতেছে, কি সুন্দর মন, আমি এগুলো জানতাম না। আর আমার ফ্রেন্ড আমাকে বুঝাতে, না না ও ভালোবাসে তোকে। ও পরবর্তীতে যখন মানে ওকে ফলো করতেছে আমার ফ্রেন্ড, মানে আমার যেই বেস্ট ফ্রেন্ড, ও যখন ফলো করতে করতে একবার নোটিস করলো যে না ওই ছেলের ঝামেলা আছে, তখন ও আমাকে বলা শুরু করে। তুমি এই রিলেশনটা তাহলে বাজে হলো কেমনে? বাজে হয়েছে যখন ওই মেয়েটার সাথে যখন ভিডিও কল আমি খুব মানে বাজে অবস্থা দেখি, তখন হচ্ছে আমি জাস্ট একটা SMS দেই। তো লাস্ট আমাকে যখন ও ভিডিও কলটা দেয়, আমি জাস্ট এটুকু বলি যে বেঈমানের বিচার আল্লাহ করবে, তুই আমার সাথে যেটা করছিস তার পরিণাম ঠিকই তুই পাবি। তার 2 মাস পরে সে আমাকে মেসেজ দেয় যে আমার তো দেখ, আমি যা হয়েছে ভুলে গেছি, আমি ভুল করে ফেলছি, আমাকে মাফ করে দাও। আমার সে পা ধরতে রাজি। ইভেন আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে সবাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা যে ওকে বলো পেচআপ করে দিতে, পেচআপ হয়ে যেত আমার সাথে। তারপরে আমি, আচ্ছা ওর সাথে আমার টেকআপ মোটামুটি হয়ে যায়। ও এখনও প্রায় আননোন নাম্বার থেকে আমার ফোন টোন দেয়, আমি রিসিভ করি না, বা পেচআপ করতেই বলে, আমি চাই না।
কারণ হচ্ছে আমার কেন জানি মনে হয় যে আমি মানে পচা শামুকে পা কেটেছিলাম। তবে আমি ওর জন্য এত কষ্ট পাইছি আমার লাইফে, মানে এত কান্না করছি আমার বান্ধবীকে ধরে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, মানে এত কান্না করছি আমার লাইফে। আমি আমার বাবা আমার জন্য মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবে কিনা আমি জানি না। ওর জন্য আমি অনেক টাকা খরচ করছি, মানে নিজে না খাই ওকে আমি খাওয়ানোর চেষ্টা করছি, আমার বাসা থেকে রান্না করে আমি ওর বাসায় নিয়ে খাওয়াইছি। ওই ছেলেটা আমার সাথে চিট করে অন্য একটা মেয়ের সাথে নিয়ে ঘুরতেছে, খাচ্ছে, আমাকে নিয়ে কখনোই ঘুরতেও যায় না। ওকে ফাইন, ওর সাথে আমার ব্রেকআপ। তারপর প্রায় 6 মাস আমি খুব তাড়াতাড়ি মুভ অন করে ফেলি। 6 মাস পর আমার একটা ছেলের সাথে ফেসবুকে কথা হয়। ফেসবুকে যখন কথা হয় সেও খুব ডিপ্রেশনে ছিল, তার গার্লফ্রেন্ড চলে যায়। দেখো তাদের পারিবারিকভাবে এঙ্গেজড হয়, কোনোভাবে তাদের রিলেশনশিপ ভেঙে যায়। ওই ছেলেটা হচ্ছে সে কি খুবই দেখতে স্মার্ট, কোয়ালিফিকেশন খুব ভালো, ব্যাকগ্রাউন্ড ভালো, ইভেন ইন্ডাস্ট্রিতে খুব ভালো নামও আছে তার, আমি নাম বলবো না এখন। তো ওকে আমার সাথে কথা বলতেছে দিন রাত 24 ঘন্টা, ইমোশনাল কথা বলতেছে, তার পাস্ট বর্তমান সব কিছু নিয়ে আমার সাথে শেয়ার করতেছে। আমিও ভালো লাগতেছে, কারণ আমিও তো ব্রেকআপ টাইম চলতেছে, আমার কথা বলার মতো কেউ নেই। তারপর একটা পর্যায়ে এসে আমাকে বলে যে ম্যাম চলো আমি তোমার সাথে দেখা করতে চাই। আমার শুরু থেকেই মানে আমার লাইফে এরকমভাবে আমার লাইফে কেউ আসে না, মানে ও যতটুকু আমার জন্য করছে। আসছে, আসার পর বসলাম, বসার পর সে আমাকে দেখে মানে আমার ছবিতে দেখে আর বাস্তবে দেখে একটু হতভম্ব হয়ে যায়। ইভেন আমিও মানে ছবিতে খুবই স্মার্ট, ইভেন সে একজন এক্স মডেল প্লাস এডিটর অ্যান্ড ডিরেক্টর। তো আমি ওকে ফাইন, আমার তো রূপ দিয়ে কি করবো, তার মুখের কথা শুনে আমার খুবই ভালো লাগছে, কারণ সে এমন এমন কথা বলতো যেটা হচ্ছে মানে লজিক ছাড়া কোনো কথা বলতো না, সত্যি কথা বলতে। আমার ক্যারিয়ারের জন্য আমি কি কি করা দরকার বা কি করব সে আমাকে সাজেস্ট করতো যে তুমি এটা করো, তুমি এইভাবে চলো, তোমার ড্রেস চেঞ্জ এইভাবে করো। আমাকে অনেকভাবে হেল্প করতো এই জিনিসগুলো দিয়ে, তো আমার ভালো লাগতো। ওকে এক পর্যায়ে কথা বলতে বলতে কেমন যেন একটা ভালো লাগা শুরু হওয়ার পর থেকে ঘোরাফেরা খাওয়া দাওয়া চলছে, ভালোই চলছে টানা 6 মাস পর সে পুরোই চেঞ্জ। যখন তার ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো কাজ আসতেছে, বড় বড় নায়িকাদের সাথে চলাফেরা করতেছে, বড় বড় প্রডিউসারদের সাথে চলাফেরা করতেছে, ইভেন মালয়েশিয়া যাচ্ছে, মানে সবার সাথে ঘুরতেছে ফিরতেছে। আমি কে, আমাকে চিনেই না। ওকে আমি আমার যথেষ্ট চেষ্টা করছি আমি আমার লাইফ দিয়ে, মানে আমার সামর্থ্য অনুযায়ী। ওকে আমাকে সে অনেক ভালোবাসতো, মাঝে মাঝে মানে বুঝতাম যে আমাকে অনেক ভালোবাসে। আমার না মানে কেন জানি মনে হতো যে না আমাকে ভালোবাসে না, দূরে গেলে আর কোনো খোঁজ নাই, 3 দিন 4 দিন 5 দিন কোনো খোঁজ নাই, আমি ফোন দিলেও ব্যস্ত। তো এগুলা নিয়ে আমি যেহেতু কথার বাড়াবাড়িও করতে যাই, মানে ওয়ান কাইন্ড অফ সে আমার গায়ে হাত তুলতো। সেম কাহিনী। ও মাই গড, আবার একই কাণ্ড। হ্যাঁ তারপর হচ্ছে তুমি সহ্য করতেছো কেন? আমি জানি না আমার মন কেমন, আমি নিজেও জানি, আমি একটু আবেগী টাইপের। আমার হচ্ছে কেউ থাপড়াইতেছে মারতেছে এবং তুমি কিছু বলতেছো না। হ্যাঁ আমাকে কেউ যদি ভালোবেসে মানে একটু কথা বলে, আপনি যদি হাজারো শত্রু থাকেন আমি আপনাকে মাফ করে দিব হাসি দিলে, আমি এমন টাইপের। ওকে যাক সে অন্যায় করছে, ইভেন আমি আমি প্রেজেন্ট থাকাকালীন সে অন্য একটা মেয়ের সাথে ডেট করে, এবং তুমি সেটা জানো? সেটা আমি জানি কানে কানে, মানে সরাসরি দেখিনি, কয়েকজন আমাকে বলছে। আমি তখন বাড়িতে পুরো পাগল পাগল অবস্থা, আমার না আছে খাওয়া, না আছে ঘুম, আমি কি করবো? এটা কেমন হলো? যেই ছেলে আমার জন্য দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা, আপনি বিশ্বাস করবেন আমি শুট শেষ করে আসছি মেবি 11টার সময়, সে সন্ধ্যা 7টা থেকে 11টা পর্যন্ত আমার বাসার সামনে ফুল নিয়ে দাঁড়ায় আছে। সিরিয়াসলি? ফার্স্টের দিকে। তারপর হচ্ছে কি হলো, টেডি ডে, কিস ডে, হাগ ডে, প্রত্যেকটা ডে সে আমার জন্য পালন করতো, চকলেট ডে
সবকিছু প্রমিস ডে, সে প্রমিস ডেতে আমাকে এমন এমন প্রমিস করলো যেটা হচ্ছে আমি তোমার সবকিছু দায়িত্ব নিব, তোমাকে যতটুকু আমার সামর্থ্য অনুযায়ী আমি তোমাকে চেষ্টা করবো। সে কিন্তু বড় ভালো ভালো কাজ করে, আমি নাম বলবো না, নাম বললে হয়তো আমার ক্ষতি হতে পারে। তো এক পর্যায়ে সে এই জিনিসগুলো গেল, আস্তে আস্তে তার রূপ আমি দেখতে পাই যে সে নানান মেয়েদের সাথে চলতেছে। আর আরেকটা কথা আমি রেখে গেছি, যখন তার ওই ব্রেকআপটা হয়ে যায় ওই টাইমটাতে আমি করি, আর সম্পূর্ণ মেন্টালি সাপোর্ট আমি দিই। মানে ও কান্না করতেছে, ভাই তুমি কান্না করে, আমি তখন ভাইয়াই বলতাম ভাই কান্না করো না, যা হয়েছে হয়েছে, আমার তো ব্রেকআপ হয়েছে, আমিও অনেক কান্না করছি, আমি তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করছি, তবে আমি যার জন্য কান্না করছি ও পুরোপুরি ভুল মানুষ ছিল, ও কোনো যোগ্যতাই ছিল না ওই ছেলের। আর তুমি কেন কান্না করবা, তোমার পজিশন আছে, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো আছে, তুমি কেন কান্না করবা, তুমি চলে গেছে, ওকে ফাইন, তুমি আরেকজন চুজ করো, সমস্যা নাই। তো আমি মেন্টালিটিভাবে তাকে প্রিপেয়ার করি যে ঠিক আছে তুমি ঠিকঠাক মতো হাসো, তুমি বাহিরে যাও, বাহিরে যাবে না, সে সারাক্ষণ বাসায় বসে কান্না করবে। যতটুকু সম্ভব আমি তাকে মেন্টালিটি চেঞ্জ করলাম, তার ডিপ্রেস থেকে দূর করলাম। এক পর্যায়ে সে 1-2 মাস 3 মাস পর, এর ভিতরে কিন্তু আমাদের মধুর প্রেম চলতেছে, চুটিয়ে প্রেম করতেছি আমরা, আমার জন্য গিফট ছোটখাটো যা যা লাগে, ইভেন এটাও আমার ওরই দেওয়া, সত্যি কথা, ছোটখাটো অনেক গিফট সে আমাকে করে, আর আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি দেই। মাঝে মাঝে আমাকে হেল্প করে, এটা মিথ্যে বলবো না, মানে আমার যদি কখনো টাকার প্রয়োজন হয়, থাকে প্রত্যেক মানুষের, হ্যাঁ সময় আসেই, হ্যাঁ দেয়, মাঝে মাঝে দেয়, এটা মিথ্যা বলে লাভ নেই, আমার ফ্যামিলিও দাও, ও দেয়। তো আবার দেয় ঠিক আছে, বাট দেওয়ার পর সে আমাকে খুব অপমান করে কিছু হলেই, তুই আমার খাস, তুই আমার পায়ের যোগ্য না, হ্যাঁ তোর কোনো কোয়ালিফিকেশন নাই, তোর কোনো কোয়ালিটি নাই, তোর কোনো যোগ্যতা নাই, তোর ব্যাকগ্রাউন্ড খারাপ, তুই রাস্তার মেয়ে, হোয়াট ইজ দিস। আমি না পুরো শর্ট খেয়ে যাই যে মানুষটা আমাকে দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য দিনের পর দিন রিকোয়েস্ট করতো, হাত কাটতো, পা কাটতো, গলায় দড়ি দেওয়ার জন্য আমাকে ব্ল্যাকমেল করতো, সেই মানুষটা এই মুহূর্তে আমাকে এই ধরনের অপমান করে। পরবর্তীতে আস্তে আস্তে আমার না কেন জানি ওর প্রতি দূরত্ব বেড়ে যায়, কারণ ওর বিহেভিয়ার আমার আর নিতে পারতেছি না। তো ওর যখনই আমার দরকার হয়, আমাকে দরকার হয়, তখনই সে আদর জান ময়না শোনা যা পারে সে আমাকে মানে ইমপ্রেস করার চেষ্টা করে। ওকে, আমিও ঠিক হয়ে যাই, কারণ আমি তো মেয়ে মানুষ, বললাম আমি আবেগে। তারপর সত্যি কথা বলতে আমি মানে ও অন্যায় করছে, ও অন্য মেয়ের সাথে ডেট করছে, সেই ডেটের জন্য আমি মার খেয়েছি। আমি জিজ্ঞেস কেন করব, তার পার্সোনাল বিষয়, তার প্রাইভেসি আছে, এইটা পার্সোনাল হলো, হ্যাঁ তার রিলেশনশিপে প্রাইভেসি আছে। সে আমাকে ডিরেক্ট বললো কি যে আমার প্রাইভেসি নিয়ে তুমি কখনোই নাক গলাতে পারবে মানে না। বয়ফ্রেন্ড আরেকজনের সঙ্গে ডেট মেরে বেরোবে, আরেকটা মেয়ের সাথে শুয়ে বেড়াবে, আর আমি জিজ্ঞেস করলে এটা পার্সোনালিটি। হ্যাঁ, উনি আমাকে বললো যে আমার পার্সোনাল বিষয় নিয়ে তুমি কোনো রকম কথা বলবা না। নেভার। আমার বান্ধবী কিন্তু অনেক কিছু জানে না, আজকে আমি বলতেছি। তো বলতেছে যে আমার পার্সোনাল নিয়ে তুমি কখনো কথা বলবা না, আমি কি করি, আমি কোথায় যাই, কার সাথে ঘুরবো, আমার ফ্রেন্ডসের। অথচ যখন তার কেউ ছিল না, মানে কোনো ফ্রেন্ড ছিল না, কেউ ছিল না, ভাই বিশ্বাস করবেন না, তখন ওই মুহূর্তে আমি ওর চোখের পানি মুছে দিয়ে বলছি যে আমি তোমার পাশে আছি, আমি তোমার জন্য আমি থাকবো তোমার সাথে, তুমি বাহিরে বের হও, মানুষের সাথে হাসো, মানে যথেষ্ট চেষ্টা করছি তুমি হাসি খুশি থাকো, নর্মাল হও। নো, সে হচ্ছে না। অনেক চেষ্টা করার পর যখন সে একটা ভালো একটা পজিশনে আসলো, তারপর থেকে আমি তাকে চিনতেই পারি না, সে আমাকে অন্যদের সাথে ছোট বোন হিসেবে পরিচয় করায় দেয়। ছোট বোন? হ্যাঁ, তো এই যে ছোট বোন হয়ে গেল। হ্যাঁ, ছোট বোন। ওয়াও, ইভেন লজ্জা লাগলো না ওর? ইভেন ছোট বোনরে কিস করলি কেন, বর্তমানে একজন জনপ্রিয় অভিনেতা, ইভেন অভিনেত্রী, ওদের কাছে আমাকে জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীর নাম বললে আপনারা একদম চিনে ফেলবেন, সো আমি বলতে চাই না, ওরাও ফেসে যাবে পরবর্তীতে, ওরাও জানে মোটামুটি, কিন্তু ফার্স্টে ওনাদেরকে এটাই বলছে আমার কথা। তারপর হচ্ছে
আমি এটা নিয়ে একটু প্রাইভেট করি, ওর সাথে শাউট করে কথা বলি। বলার পর সে আমাকে মারে, আবার গায়ে হাত তোলে? আবার মারে, কিছু হলে গায়ে হাত তুলে, মানে কথায় কথায়। আমি তার মুখের উপর কথা বলতেই পারবো না, অথচ একটা সময় সে আমাকে বলতো যে তুমি কথা বলো, আমার তোমার কথা শুনতে খুবই ভালো লাগে। আমার জন্য এটা আনতো, ওটা আনতো, সেটা আনতো, মানে আর আমি এগুলো উপভোগ করতাম, কারণ আমার লাইফে যে ছিল সে কখনো আমার জন্য একটা সুতো আনতো না। ফোন নিতে তো তুমি দিছো? সরি। হ্যাঁ, আমি দিছি। হ্যাঁ। তো আমি এই জিনিসগুলা খুব এনজয় করতাম, যে এই ছেলেটা কি সত্যি ভালোবাসে নাকি আবার ফ্লার্ট করবে আমার সাথে। তবুও না, দেখি না ও আমার জন্য কান্না করতেছে, হাত কাঁপতেছে, প্রচন্ড লেভেলের আমার জন্য সিরিয়াস, একদম সিরিয়াস। ইভেন একদিন বললো কি যে ঠিক আছে তুমি আমার বাসায় আসো, আমি তো আমার ফ্যামিলির সাথে তোমাকে পরিচয় করাই দিই। আমি তো খুশি, একবারে মহা খুশি। আমার বাসায় যেয়ে দিই কেউ নেই। তারপর বসলাম, বসে কথাবার্তা বললাম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যা হওয়ার হয়। তারপর আসলাম, তারপরের দিন তার মায়ের সাথে আমার পরিচয় করায় দেয়। এবং ওর মা কিন্তু আমার চুল এটা ছোট করে দিছে। কেন? সে একজন বিউটিশিয়ান। ওকে। আমি বললো আমার মাইট দিছে কিনা। না না, তারপরে হয় কি ওর ফ্যামিলি ভালো আছে, ওর মা বোন সবাই ভালো আছে। মানে ওর বিহেভিয়ারটা একটু অন্যরকম, মানে অ্যাটিটিউডটা বেশি, মানে হয় না যে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে যেটা হয়। একদম ঠিক বলছো ব্রাদার। তো আমি ওর জন্য, ওর খালি পকেটে আমি যখন ছিলাম, আর ও যখন এখন ভালো একটা ইন্ডাস্ট্রিতে ভালো একটা ভালো ভালো প্রজেক্ট করতেছে, ভালো নাম পাচ্ছে, সবাই তাকে এক নামে চিনে, আমি বলবো না নামটা, অবস্থা খারাপ হয়ে যাবে আমার বাসায় গেলে পরবর্তীতে। ওর জন্য আমি অনেকবার অনেক ঝামেলায় পড়ে গেছি। ব্রেকআপটা করলো কখন বলো? ব্রেকআপ গত 1 মাসের ভিতরে সে 100 বার ব্রেকআপ। আমি সত্যি কথা বলতে কি, ফার্স্ট টাইমে হচ্ছে আমার যে আমার এক্স গার্লফ্রেন্ড ছিল, এক্স বয়ফ্রেন্ড ছিল, সে হচ্ছে আমার সাথে ব্রেকআপ করার পর আমি একটু ফ্লার্ট করি ছেলেদের সাথে। আমার হচ্ছে ফ্লার্ট কি, আমি হাই হ্যালো কেমন আছেন এই পর্যন্ত শেষ। বাট ওনার সাথে কথা বলতে আমার কেন জানি ভালো লাগতো, মানে উনি একটু আবেগে ছিল, আমিও একটু আবেগে ছিলাম, দ্যাটস ওয়াই। পরে হচ্ছে আমাকে তার লাইফ স্টোরি বললো, আমিও বললাম, বলতে বলতে এই তো ভালো লাগা শুরু হলো। পরবর্তীতে সে আমাকে নিয়ে প্রচুর ঘুরতো ফিরতো খাইতো। যখন আমি শুনি যে কোনো একটা মেয়ের সাথে তার ফিজিক্যালি হয়, এটা আমি অবশ্য আমি নিজের চোখে দেখিনি, তারই খুব কাছের মানুষ আমাকে বললো। আমি তখন গ্রামে ছিলাম, 5ই আগস্ট ঝামেলার সময়। এই 5 আগস্টে? হ্যাঁ, ঝামেলার সময়। তো আমি ওইখানে, মানে আমি এমন অসুস্থ হয়ে পড়ছি এই বিষয়গুলো শোনার পর। আমি কাকে বলবো, আমার ফ্যামিলিকেও বলতে পারতেছি না, কারণ আমার ফ্যামিলির কাছে তো ও রাজা। তো কিছু করার নাই, বাড়িতে ঢাকায় চলে আসলাম কোনোভাবে। এসে দেখি সে 4 ঘন্টা আগে আমার লঞ্চ ঘাটে দাঁড়ায় আছে। আমাকে ইন্টারেস্ট, বাবু আমাকে মাফ করে দাও, আমি কিচ্ছু করি নাই। সে কোরআন ধরেও রাজি, সে কিচ্ছু করে নাই। পরবর্তীতে সে স্বীকার করে, কসম কেটে সে স্বীকার করে। তার 2টা কুকুর আছে, সে স্বীকার করো ওদেরকে ধরে যে আর কখনো এগুলো করবে না, যতটুকুই করছে ওই খারাপ মানুষের পাল্লায় করছে। ওকে ফাইন, আমি মাফ করে দিচ্ছি, কারণ আমি হয় কি আমার ভালোবাসা মানুষ, আমি তার ভালো দিকটাও দেখবো, আমি খারাপ দিকটাও দেখবো, আমি এটা ভেবে মাফ করে দিলাম। তারপর থেকে সে আমার এত জঘন্যভাবে ইগনোর করা শুরু করলো। আমি যদি 10টা টেক্সট দিই, এতটুকু না, আমি খাইলাম না ঘুমাইলাম, আমি কোথায় গেছি, তার কোনো ইন্টারেস্ট নেই আমার এই বিষয়ে জানার। মানে আস্তে আস্তে তার আমার প্রতি ইন্টারেস্ট কমে যায়। যখন আমাকে দরকার হয় তখন হচ্ছে কি, আসো না অফিসের দিকে আসো, কথা বলে দেখা করে। আর আমিও এতটাই বোকা, আমিও চলে যাই, যাবো না তাও জোর করে নিয়ে যাবে। তার সেটে যাই, সে আমার সিন শেষ করেও সে আমাকে আসে আসে বলেও আমাকে রেখে দেয়। ওকে, আমি বুঝি যে ঠিক আছে, সে আমাকে ভালোবাসে, হয়তো বা ভালোবাসার ক্ষেত্রে রাখতেও পারে, তার পাশে থাকলে হয়তো বা তার ভালো লাগে। এগুলা দেখতে দেখতে যখন একটা মানুষ এত ইগনোর করে, আপনার মনে তার জায়গা কিন্তু থাকে না। আমার কেন জানি তার মন থেকে আস্তে আস্তে আমি, মানে ওরে আমার মন থেকে উঠাই দিয়েছি, সত্যি কথা বলতে। তো
আমি যখন এই কথাগুলো, আমি ওর মুখের সামনে কখনোই কোনো কথা বলতে পারি না। আজকে এই যে এই কথাগুলো ক্যামেরার সামনে আমি বলতেছি, আমি জানি না পরবর্তীতে আমার কি অবস্থা হবে। আমার এমন দিন গেছে, সে আমাকে এত জঘন্যভাবে মারছে, আমার মরার অবস্থা, মারছে, সেন্সলেস, পুরো অবস্থা খারাপ। এবং তুই প্রতিবাদ করতেছ না? আমি যখন আমাকে মারে আমি কখনো টু শব্দও করি না। ইভেন ও যখন চেতেও যায়, রেগেও যায়, আমি জাস্ট চুপ করে থাকি। চুপ করে থাকলেও, তোমার হাতটা ঘুরাও, এরকম করো, এরকম করো দেখি, শোন না। ও আমার লাইফে আমি এই জিনিসটা খুবই হেট করি। ও মাই, ফার্স্ট টাইম আমি এই কাজটা করি। কারণ একটা মানুষ ইগনোর করতে করতে, অবহেলা করতে করতে, টর্চার সহ্য করতে করতে যখন মানে আমি না মানে শর্ট খেয়ে যাই, যে ছেলেটা আমার জন্য ঘন্টার পর ঘন্টা 24 ঘন্টা সে আমার ফোনে লাইনে থাকতো, আমি কোথায় যাইতাম, আমি কোথায় শুটে যেতাম, সে আমাকে আগায় দিত। হ্যাঁ, তারপর হচ্ছে আমার জন্য ছোট ছোট গিফট নিত, যেগুলো সত্যি কথা বলতে আমার ফার্স্ট বয়ফ্রেন্ড আমার জন্য করে না। হাতে এইভাবে কাটে একটা মানুষ? আমার লাইফে ফার্স্ট টাইম। আমি আমি আপনি বিশ্বাস করবেন না, আমি এগুলো ওরে বলি, আমার ফ্রেন্ডকে বলি যে তুই যদি কখনো এগুলো করস, আমি তোর সাথে ওই দিন সম্পর্ক শেষ করে ফেলবো। তোমার এবারে হাতের বাড়ির কাণ্ডটা বলো। বাড়ির বিষয়টা বলতেই হবে, আমার খুব গা চুলকাইতেছে এই বাড়িটা দেখে। বিষয়টা হচ্ছে আমি বাড়িতে এবার এই যে রিসেন্টলি বাড়িতে আসলাম, আমি 2-3 দিন আগে। আর আমি বাড়ি থেকে আসার পরে তার সাথে আমার ভালোই বন্ডিং ছিল। ওয়ান কাইন্ড অফ সে আমার বাসায় চলে আসে। বাসায় চলে আসার পর বাসায় একটু সিনক্রেট হয়। পরবর্তীতে আমি বলছি, তুমি বাসায় এসো না, আমার তাহলে বাসায় ছেড়ে দিতে হবে, কারণ আমরা তো ব্যাচেলার। আমার কাজিন, আমার খালামণি, আমার বাবা মা মাঝে মধ্যে আসে। ঠিক আছে, ওকে ফাইন। সে আমাকে তার বাসায় জোর করে নিয়ে যাবে। কালকে আমি, তার পরশুদিন শুট ছিল, তো আমি ওখানে তার সেটে ছিলাম। আমার 5টা বাজে আমার প্যাক আপ হয়ে গেছে। সে আমাকে কি করলো, রাতে 2টা বাজে আটকায় রাখলো। সে আমাকে নিয়ে বাসায় যাবে। কি এক জঘন্য অবস্থা! আমি চলে আসবো, সে আমাকে জোর করে রাখবে। ঠিক আছে, ভালোবাসে আমাকে। তার এডি বা ছোট ভাই ব্রাদার বলতেছে, ভাবে ভালোবাসে তো, আপনি থাকেন না একটু কষ্ট। কিন্তু এটা চিন্তা করলো না যে আমি জার্নি করে আসলাম, আমি ভোলা থেকে ডিরেক্ট ওর স্পটে ঢুকলাম। তারপর আমার গায়ে জ্বর, প্রচন্ড জ্বর। হ্যাঁ, একটা দিক ভালো আছে, আমার কিছু হলো ওষুধ টষুধ এনে দেয়। একটা দিক বললে ভালো, এটা খারাপ হবে। কয়েকটা দিকই ভালো আছে, কিন্তু সে রেগে গেলে আপনাকে বিন্দু মাত্র মানে ভাববেন আপনাকে মারার জন্য, এত জঘন্যভাবে মারবে। তো আমাকে গত 3-4 দিন আগে, গত 3-4 দিন না, গত 2-3 সপ্তাহ আগে থেকে সে আমাকে বলে আমার কাছ থেকে ব্রেকআপ চায়। অথচ একটা সময় সে আমাকে বলতো যে তুমি আমার সাথে কথা বলো না, বা তুমি আমার সাথে ফ্রি হচ্ছ না কেন, আমি তোমার জন্য কি এমন করলে তুমি খুশি থাকবা, তুমি আমার সাথে কথা বলতে চাও না কেন, মানে এগুলো বলতো। রাইট নাও আমার হাজার হাজার SMS তার ফোনে যায়। ফোনে গেলে সে আমার একটা SMS এর রিপ্লাই দেয় না, সে লাইনে থাকে। তার নানান নায়িকা, সে ঘুরে অনেক অনেক দূরে যায়, কিন্তু আমার বেলায় একটু সময় থাকে না। আমি শুধু একটা জিনিসই ভাবি যে বাবা, আমি তোর জন্য, তোর মেন্টালিটি সাপোর্ট দেওয়ার জন্য এত কিছু করলাম, তুই আমাকে বিন্দু মাত্র সময় দিতে পারিস না। লাস্ট উইকে কি করলো, আমি ওর বাসায় গেলাম, আমাকে প্রচুর মারে, ও অনেক মারে। আর ওর মারার খুবই জঘন্য অবস্থা। আমরা যখন যেবার মার, আমি কিন্তু এখনো সিক। ওর টানাটানি কারণে আমি এখানে আসছি। বললাম যে ঠিক আছে যাই, আমি বলি। ও বলার পর কি বলে, মারার পর কখনো ছুঁও দেখবে না যে কোথায় ব্যথা পাইছো বা কিছু, বের করে দিবে সোজা। আজকে আমি কান্না করতে করতে আসছি যে এই কি অবস্থা। তারপর আচ্ছা, এটা যেহেতু জানতেই চেয়েছেন, আমার এই জায়গায় আমার অনেকটা জায়গায় আমার রক্ত উঠে আছে, এখানে আছে, আর অনেক জায়গায় আছে আমি যেটা আমি দেখাতে পারবো না। সে আমাকে 1 সেকেন্ডের জন্য মারা, মানে তার যদি রাগ ওঠে, সে 1 সেকেন্ডও ভাববে না আমাকে মেরে ফেলার জন্য, মানে এতটা হিংস্র হয়ে যায় তখন। সে আমাকে আগে, আমি বলতাম ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, মানে আমি মজা করে বলতাম, কারণ একটা মেয়ে মানুষ হচ্ছে হয় কি, আমি যদি চাই যে আমার বয়ফ্রেন্ডকে আমি তোমাকে চাই না, ওকে,
আপনার দায়িত্ব কি আমার গার্লফ্রেন্ডের রাগ ভাঙানো, তাই না? ওটা নাই, ওকে বাই, সে চলে যাবে, এরকম টাইপের ছেলে। তো আমি তাকে তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার লাইফে আমি যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে ঘৃণা করি, সবচেয়ে ঘৃণা করি, আমি তাকে ঘৃণা করি রাইট নাও। মানে এত জঘন্যভাবে মারে। ইভেন আজকে কি করছে, আজকে সে খাতা কলমে লিখে আমাকে আমার ফোন থেকে নিজে জোর করে নিয়ে আমাকে এত জঘন্যভাবে মেরে, আমার শরীর কিন্তু এখনো কাঁপতেছে, আমার গায়ে জ্বর, আমার ফোন জোর করে নিয়ে আমার ফোন থেকে আমার ফোনে কিন্তু কখনোই ও ছবি তুলে না, ও অনেক বড় সেলিব্রিটি। তারপর হয় কি, আমার ফোনে যত যা ছিল আমার কনভারসেশন, বিশ্বাস করবো না ভাই, আমার হচ্ছে আমি এতটা কষ্ট পাই না। ও যে আমার এত মারছে, এত জঘন্যভাবে আঘাত করছে আমার অনেক জায়গা, ওরে আমি কয়েকবার দেখাইছি, আরো কয়েকবার মার খেয়েছি। তো আমি এতটাও কষ্ট পাই না। যখন আমার ওই কনভারসেশন গুলো ডিলিট করছে আমি তখনই কষ্ট পেয়েছি যে কেন এমন করলো, আমাকে ডিরেক্ট বলে যে তুই চলে যা, তুই আমার লাইফ থেকে চলে যা, মানে এই জিনিসগুলো এখন সে বলে। আর সেই মানুষটা আমি মন দিল, মানে আমি তো ফার্স্টের দিকে সিরিয়াস ছিলাম না, সত্যি কথা, আমি ফার্স্টের দিকে মোটেও সিরিয়াস ছিলাম না, কিন্তু সে বাড়ি যাচ্ছে, ওইখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, হাইট করতেছে, আমাকে নিয়ে ঘোরার কখনোই সময় হয় না। অথচ সে আজকে আমার ফোন থেকে তার যত ছবি ছিল, ওরা আমার ফোনে বেশি ছবি ছিল না, আমি 2-1টা চুরি করে করে তুলি, ওই ছবিগুলো সে ডিলিট করে ফেলে। কেন, মানে এটার কোনো উত্তর আছে বলেন? আপনি তো বুঝতে পারতেছেন কেন করবে। তার মা কিন্তু আমাকে যথেষ্ট পছন্দ করে, সে মালয়েশিয়া যায়, তার 2টো কুকুর আছে, ওই 2টো কুকুরকে আমি পালি, ওর বাসায় যেয়ে পায়খানা থেকে শুরু করে ঘর ক্লিন থেকে শুরু করে সবকিছু করি। অথচ আমি তাও মন পাই না, আমিও এত অসুস্থ, তার ফ্যামিলি এতটাই কমন সেন্স, মানে কেমন যেন তাদের কমন সেন্স। আমি অসুস্থ, সে আমাকে ফোন দিয়ে বলে যে এই জিনিসগুলো পরিষ্কার করতো, আন্টি আমার না শরীর খারাপ, একবারও জিজ্ঞেস করো না কি হয়েছে, বাসায় আসো, ডিরেক্ট বাসায় আসো, ওদের পটি পরিষ্কার করতে হবে। তুমি ওই বাড়ির কাজের লোক? এটাই বাচ্ছিল আমার কাছে তখন ওইটাই মনে হয়েছে কি আমি কি বুয়া। তো তোমার তো আসলেই পার্টি দেওয়া উচিত যদি এই ব্রেকআপটা হয়। আমি পার্টি দেব। তারপরে দেখেন আমি ফর দ্য লাস্ট, তুমি যদি কিছু বলতে চাও যারা দেখতেছে তাদের জন্য। আমি লাস্ট কথা একটাই বলবো যে আপনি যে মানুষটার সাথে লাইফ কাটাতে চাচ্ছেন তাকে আগে বুঝুন। আমি আগে বলবো যে তার ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখুন। আমার বর্তমান যে প্রেজেন্ট ছিল সে কিন্তু, সরি টু সে আমার ভুল হয়েছে, প্রেজেন্ট যে ছিল তার ব্যাকগ্রাউন্ড আহামরিও ভালো না। হ্যাঁ, তার কেরানীগঞ্জ বাড়ি আছে, বাড়ি করতেছে, বিল্ডিং করে, কিন্তু এতটাও স্টাবলিশ না। হ্যাঁ, তার ইন্ডাস্ট্রিতে ভালো নাম আছে, এটুকুই পাওয়ার। সে আমাকে নানানভাবে হ্যারেস করে, আমাকে নানানভাবে হ্যারেস করে কথা বলে, খুব জঘন্যভাবে আমাকে অপমান করে। আমি দেখতে সুন্দর না, আমি বিচ্ছিরি, আমার কোনো যোগ্যতা নাই, আমি কিছু করতে পারবো না জীবনে। মানে ফার্স্টের দিকে কিন্তু আমি তার জীবন মরণ, ও যে আমার ফ্রেন্ড ওইখানে আপনার পাশে বসে আছে, ও কিন্তু জানে সম্পূর্ণ যে কি কি পাগলামি সে আমার জন্য করছে। হাত পা কাইটা গলা দড়ি দিবে, এটা করবে, আমার বাসার সামনে এসে দাঁড়ায় থাকে, আমার গেটের সামনে এসে দাঁড়ায় থাকে, পাগল, ওয়ান কাইন্ড অফ সে সাইকো। পাওয়া হয়ে গেলে এখন আপনি অসুন্দর, আপনি ভালো না, আপনার সাথে যায় না, আপনার রাইট নাও সে আমাকে বলে যে তোর মতো বিশ্রী মেয়ের সাথে আমি আছি, এটা বেশি। এটা কেমন না বিষয়টা? এনিওয়ে, যারা দেখতেছে তাদের জন্য যদি কিছু বলার থাকে, তোমার জীবন থেকে যদি শেখে, কি শিখবে বলো তো আশা? আমি শিখার কিছু দেখি নাই। আমি শুধু বলবো যে আপনারা লাইফে আগে টাকা কামান, আপনারা স্টাবলিশ হন, প্রত্যেকটা মেয়ে ছেলে স্টাবলিশ হন, তারপর বিয়ে বা প্রেম, যাতে কেউ কাউকে খোটা দিয়ে না কথা বলতে পারে। এমনও দিন গেছে সে আমাকে এইভাবে বলছে যে তোর কি কসুর মাতার ব্যাকগ্রাউন্ড আছে, তোর মানে খারাপ ভাষায়, আমি বলতে পারতেছি না কি ব্যাকগ্রাউন্ড আছে, আমি জানা আছে। মানে এমন ভাবে আমাকে ট্রিট করে যে আমি রাস্তার মেয়ে, বা খুব বাজে ভাবে ট্রিট করে। এগুলো নিতে নিতে না আমি এমন পাথর হয়ে গেছি, বিশ্বাস করবেন না ভাইয়া, আমি কান্না করতে চাইলেও না আমার ভিতর ভারী হয়ে যায়। আমি
পারতেছি না। আমি বাসায় বসে চিল্লায় কান্না করি। আমার ইচ্ছা করে কি মাঝে মাঝে আমি অনেক দূরে গিয়ে আমি চিল্লায় কান্না করি যে আমি যাদের জন্য করলাম, আমি নিজে কম খাই হলো আমি তারে খাওয়াইছি, সেই মানুষগুলো আমার সাথে সবসময় বেইমানি করে। আমি আমার লাইফে এইটুকু বয়সে আমি যতটুকু চিনলাম, আমার ফ্যামিলি ছাড়া আমার আর কেউ ভালোবাসে না, কেউ না। আর যদি আরো কেউ ভালোবেসে থাকে, আমি আমার ফ্রেন্ডের সাথে প্রায় 4 বছর মতো আছি। ও আমাকে ভালো বুঝে, আমাকে যথেষ্ট রেসপেক্ট করে, যথেষ্ট কেয়ার করে। নিজে বাট ছাড়া ও আমার বয়ফ্রেন্ড হয়েও সে আমাকে এতটা মানে ইমপ্রেস করার পরে আমি যখন সিরিয়াস হয়ে গেলাম, তখন সে এরকম করা শুরু করলো, নোংরামি করা শুরু করলো। তখন আমি বিশ্রী হয়ে গেলাম, আমাকে দিয়ে কিছু হবে না, তোকে নিয়ে, তোর সাথে আমি আছি, এটা তো 14 কপালের ভাগ্য। একটা বয়ফ্রেন্ডের মুখে কোনো গার্লফ্রেন্ড এগুলো সহ্য করবে? আমার পেয়ে তো মনে গেলে হয় না। মানুষের আর কোনো কিছুরই দাম থাকে না। এনিওয়ে, তো আজকে আমরা যেটা শিখলাম, নিজের পায়ে দাঁড়াতে শিখতে হয়, নিজের আত্মসম্মান রাখতে হয়, টাকা ইনকাম করা দরকার মেয়েদের আরো বেশি ছেলেদের চাইতে। ভালো থাকবেন, আল্লাহ আপনাকে সুস্থ দান করুন।